মুভির শুরুতেই আমরা একটি ছেলেকে দেখতে পাই যার নাম হলো আয়ু এবং সে একটি দেয়ালের মধ্যে পেইন্ট করছিল। ঠিক এ সময় আমরা দেখতে পাই একটি মেয়ে সিঁড়ি দিয়ে ছাদে উঠে আসছে। তার হাঁটার স্টাইল থেকে মনে হচ্ছিল সে হয়তো বা চোখে দেখতে পায় না। সে সময় ছাদে উঠে সরাসরি আত্মহত্যা করতে যায়। আয়ু যেহেতু এ সময় সেখানেই ছিল তাই সে বিষয়টি লক্ষ্য করে মেয়েটিকে বাঁচাতে যায়, কিন্তু মেয়েটি এ সময় তার সর্বোচ্চ চেষ্টা করে এবং সে বারবার সুসাইড করার জন্য যেতে থাকে। শেষমেশ সে আয়ুর শক্তির কাছে হার মানে এবং ছাদে বসে কান্না শুরু করে দেয়। সে সময় বলে, আমি এই জীবন থেকে বিরক্ত হয়ে গেছি, আমি আর বাঁচতে চাই না। আয়ু এ সময় মেয়েটিকে বলতেও পারছিল না তুমি কেন সুসাইড করতে চাইছো। এর কারণ হলো আয়ু একজন বোবা ছিল এবং সে কথাই বলতে পারতো না। ঠিক এই সময় সেখানে ওই মেয়েটির টিচার চলে আসে এবং সে তাকে বলে, মিকা তুমি এসব কি করছো। যার কথা শুনে আমরা বুঝতে পারি এই মেয়েটির নাম হলো মিকা। তার টিচারের সময় তাকে শান্ত করে ছাদ থেকে নিচে নিয়ে যায়। আয়ুর সময় দেখতে পায় মিকার একটি ছোট্ট বেল ছাদেই পড়ে আছে, তাই সে বেলটি নিজের কাছে রেখে দেয়। কিছুক্ষণ পর কাজ শেষ করে আয়ু নিচে চলে আসে, যেখানে সে দেখতে পায় তার মাস্টার বসে বসে খাবার খাচ্ছে। তার মাস্টারের সময় তাকে বলে, আমার ফোনে হয়তো কোনো সমস্যা হয়েছে, তুমি কি একটু চেক করবে, এখানে কোনো গানই চলছে না। যার ফলে আয়ু তার মাস্টারের ফোনটি ঠিক করে এবং সেখানে গান বাজানোর সাথে সাথে মিকার ওই বেলটিও বাজায়। অন্যদিকে আমরা মিকাকে একটি পিয়ানো ক্লাসে দেখতে পাই। ক্লাস যখন শেষ হয় তখন তার কিছু ক্লাসমেট তার সাথে দেখা করতে আসে। তারা এই সময় মিকাকে বলে, গতকাল তোমার কি হয়েছিল, আমরা অনেকটাই চিন্তিত হয়ে পড়েছিলাম। কিন্তু মিকা তাদের সাথে রুড ব্যবহার করে এবং তাদেরকে বলে, তোমাদের তো খুশি হওয়ার কথা, কারণ তোমাদের সব থেকে বড় কম্পিটিটর মারা যেত। পরের দিন আমরা মিকাকে একটি হসপিটালে দেখতে পাই, যেখানে ডক্টর তার চোখ পরীক্ষা করছিল। এ সময় ফ্ল্যাশব্যাকে দেখানো হয় মিকা যখন একটি রোড ক্রস করছিল তখন একটি গাড়ির সাথে তার অ্যাক্সিডেন্ট হয়ে যায় এবং তারপর থেকে সে চোখে দেখতে পায় না। বর্তমানে ডাক্তার তাকে বলছিল, তোমার চোখের অপারেশনটি তো সফল হয়েছে, কিন্তু তোমার দৃষ্টি ফিরে পেতে আরো কিছুদিন সময় লাগবে। এদিকে আমরা আয়ুকে দেখতে পাই যে তার কাজ শেষ করে প্রতিদিন রাতের বেলা জুডো প্র্যাকটিস করে এবং সে জুডোতে অনেকটাই এক্সপার্ট। প্র্যাকটিস শেষ করে সে তার বন্ধুদের সাথে একটি হোটেলে আড্ডা দিতে যায়। কিছুক্ষণ পর সেখানে কিছু গুন্ডা এসে একটি কাপলকে বিরক্ত করছিল। যে বিষয়টি দেখার পর আয়ু আর চুপ থাকতে পারে না এবং সে একজন গুন্ডাকে ধরে উল্টো করে ফেলে দেয়। গুন্ডারা এই সময় আয়ুর সাথে ফাইট করতেই যাবে, ঠিক এই সময় সেখানে পুলিশের গাড়ি আসে, যার ফলে তারা সকলেই সেখান থেকে চলে যায়। পরের দিন সকালবেলা আয়ু তার কাজে যায়, যেখানে তার মাস্টার তাকে বলে, তুমি কি এই ময়লার গাড়িটি নিয়ে পিয়ানো হলের পাশে রেখে আসবে। যার ফলে আয়ু তার কথা মতো গাড়িটি নিয়ে পিয়ানো হলের পাশে যায়। এ সময় সে দেখতে পায় সেখানে ওই মেয়েটি আসছে যাকে সে গতকাল বাঁচিয়েছিল। মেয়েটি তার লাঠির সাহায্যে অনেক কষ্ট করে পিয়ানো হলের ভেতর প্রবেশ করে। সে এবার পিয়ানোর সামনে বসে তার সর্বোচ্চ মনোযোগ দিয়ে পিয়ানো বাজানোর চেষ্টা করে, কিন্তু সে চোখে দেখতে না পারায় কোনো সুরই ঠিক মতো বাজাতে পারছিল না। এমন কিছু সময় আসে যখন আমরা একটা কাজ খুব মন দিয়ে করার চেষ্টা করি, কিন্তু আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকলেও কোনো একটা কারণে কাজটি সফল হয় না। ওই সময়টাতে আমাদের মনের অবস্থা যেমন হয় মিকারও ঠিক তেমনই লাগছিল। সে সময় তার অসহায়ত্বের কাছে হার মেনে চোখের পানি ছেড়ে দেয়, যে বিষয়গুলো বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আয়ু দেখছিল। মিকায় সময় কান্না করতে করতে সেখান থেকে চলে যেতে থাকে, কিন্তু সে কোনো কিছুর সাথে ধাক্কা লেগে সেখানেই নিচে পড়ে যায়। তার এভাবে পড়ে যাওয়া দেখে আয়ু তাকে সাহায্য করার জন্য সেখানে আসে এবং সে মিকার লাঠিটি তার দিকে এগিয়ে দেয়। দরজা খোলার শব্দ পেয়ে মিকা তো ভয় পেয়ে যায় এবং সে ভাবে এখানে আবার কে এলো। আয়ু যেহেতু কথা বলতে পারে না তাই সে এ সময় মিকাকে কিছু বলতেও পারছিল না। কোনো সারা শব্দ না পেয়ে মিকা তার লাঠি নিয়ে সেখান থেকে চলে যেতে থাকে। অন্যদিকে আয়ু অবাক হয়ে মিকার চলে যাওয়া দেখছিল। রাতের বেলা আয়ু তার বন্ধুদের নিয়ে আবারও ঘুরতে বের হয়। এ সময় তার বন্ধুরা একটি দামি গাড়ি দেখতে পায়, যার ফলে তারা তো গাড়িটির সাথে ছবি তোলার জন্য যায়। কিন্তু এ সময় সেখানে গাড়িটির মালিক চলে আসে এবং সে তার বন্ধুদের সাথে অনেক খারাপ ব্যবহার করে। আয়ুর বন্ধুরা তো ওই গাড়ির মালিকের সাথে মারামারি করার প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু আয়ু তাদের কোনোভাবে বুঝিয়ে শান্ত করে এবং এই গাড়ির মালিকটিও সেখান থেকে চলে যায়। পরের দিন সকালবেলা মিকা যখন তার পিয়ানো ক্লাসে যাচ্ছিল তখন তার মা এবং দাদিমা তার সাথে যেতে চায়, কিন্তু মিকার সময় তাদের মানা করে এবং তাদের বলে আমি একাই যেতে পারবো। মিকার মানা করার পরও তার মা এবং তার দাদি চুপি চুপি তার পিছু করতে থাকে, কিন্তু মিকা তাদের আওয়াজ শুনে নেয় এবং তাদেরকে বলে আমাকে যে কোনো উপায়ে আমার পিয়ানিস্ট হওয়ার ড্রিম পুরো করতে হবে, তাই আমাকে আমার যুদ্ধটা নিজে থেকেই লড়তে দাও।
অন্যদিকে আমরা দেখতে পাই রাস্তার অপর পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আয়ু তাদের সমস্ত কথা শুনছিল। কিছুক্ষণ পর মিকা যখন তার ক্লাসে যাচ্ছিল তখন আমরা লক্ষ্য করি আয়ু তার পিছু পিছু যাচ্ছে। আয়ু তাকে না জানিয়ে তার সামনে আসা ছোট ছোট বিপদগুলো চুপি চুপি দূর করে দেয়। এভাবেই সে মিকাকে তার ক্লাসে আসা পর্যন্ত নানাভাবে সাহায্য করতে থাকে। মিকা যখন তার ক্লাসে প্রবেশ করবে তখন সে লক্ষ্য করে তার ক্লাসটি লক করা রয়েছে। ক্লাসরুমটি যেহেতু লক ছিল তাই মিকা সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু ঠিক এই মুহূর্তে আয়ু এসে লকটি খুলে দেয় এবং সে মিকা সেই ছোট্ট বেলটি বাজিয়ে আওয়াজ করতে থাকে। বেলটির আওয়াজ শোনার পর মিকা সেখানেই দাঁড়িয়ে যায় এবং প্রশ্ন করে তুমি কে। কিন্তু আয়ু মিকার এই কথাটির কোনো জবাব দিতে পারে না। এরপর মিকা ক্লাসরুমে গিয়ে নিজে নিজেই পিয়ানোর প্র্যাকটিস করতে থাকে। প্র্যাকটিস করা শেষ হলে মিকা ক্লাসরুম থেকে বাইরে বের হয় এবং অসাবধানতাবশত নিচে পড়ে যায়। যে বিষয়টি দেখার পর আয়ু তাকে সাহায্য করতে যায় এবং মিকাকে তার লাঠিটি ফিরিয়ে দেয়। মিকা সময় তাকে বলে তোমার কাছে যে বেলটি রয়েছে সেটি আমার। কথাটি শোনার পর আয়ু তাকে তার বেলটি ফিরিয়ে দিতে চায়, কিন্তু মিকা তাকে জানায় তুমি যদি চাও তাহলে বেলটি রাখতে পারো। এরপর মিকা তাকে আরো বলে তুমি কি পিয়ানো স্টুডেন্ট। কিন্তু আয়ু মিকার এই প্রশ্নেরও জবাব দিতে পারে না। আয়ুর থেকে কোনো জবাব না পেয়ে মিকা তাকে বলে তুমি কি আমার সাথে কথা বলতে চাও না। আয়ুর সময় মিকাকে তার ফোনের মাধ্যমে বলতেই যাচ্ছিল আমি আসলে কথা বলতে পারি না, কিন্তু তার আগেই মিকা তাকে জানায় তুমি আমার হাতে টাচ করেও জবাব দিতে পারো। তুমি যদি একবার টাচ করো তাহলে আমি বুঝবো তুমি হ্যাঁ বলছো, আর যদি তুমি দুইবার টাচ করো তাহলে আমি বুঝবো তুমি না বলছো। মিকা আবার প্রশ্ন করে তুমিও কি পিয়ানো স্টুডেন্ট। আয়ু মিকার হাত টাচ করার আগে দেখতে পায় তার হাতে অনেকটা ময়লা রয়েছে, যার ফলে সে একটি কলম দিয়ে মিকার হাতে একবার টাচ করে। এর মানে হলো মাইয়া ইমপ্রেস করার জোক করে বেচারা মিথ্যা বলতেছে। এরপর মিকা আবারও বলে তুমি যেহেতু একজন পিয়ানো স্টুডেন্ট তাহলে কি তুমি প্রতি রবিবার আমার জন্য এই ক্লাসরুমের তালাটি খুলতে পারবে। আসলে আমি ছুটির দিনও নিজের মতো করে প্র্যাকটিস করতে চাই। যে কথাটির জবাবে আয়ু এবারও তার হাতে একবার টাচ করে। মিকা এবার আয়ুর থেকে তার নাম জানতে চায়, যার ফলে আয়ু কলমের মাধ্যমে মিকার হাতে তার নাম লিখতে থাকে। কিন্তু মিকা আয়ুর এমন কর্মকাণ্ডে হেসে দেয় এবং সে বলে মাফ করবে, কিন্তু আমি কিছু বুঝতে পারছি না, তুমি কি তোমার আঙুলের সাহায্যে নামটি লিখতে পারবে। এরপর আয়ু তার আঙুলের সাহায্যে মিকার হাতে তার নাম লিখে। মিকা আবার তাকে বলে ওকে আয়ু, তাহলে আগামী রবিবার আবারও আমাদের দেখা হচ্ছে। সেদিন কিন্তু তোমাকে অবশ্যই আমাকে পিয়ানো বাজিয়ে শোনাতে হবে। কথাটি শোনার পর আয়ু বেচারা তো হতাশায় ডুবে যায়। মিকা যখন বাড়ি পেয়েছিল তখন রাস্তা দিয়ে যাওয়ার সময় তার অনেক অসুবিধা হচ্ছিল, কারণ আজকে অন্য দিনের তুলনায় রাস্তার মধ্যে অনেক মানুষ রয়েছে, যার ফলে লাঠি নিয়ে হাঁটার সময় তার অনেক অসুবিধায় পড়তে হচ্ছিল। এরপর সে যখন রাস্তা পার হচ্ছিল তখন তার চোখের দৃষ্টি আপচা আপচা ফিরে আসে। হঠাৎ করে এমনটা হতে মিকার সেখানেই প্যানিক অ্যাটাক আসে এবং সে অনেকটাই ভয় পেয়ে যায়। এই সময় মিকা সেখানে তার সেই ছোট্ট বেলটির আওয়াজ শুনতে পায় এবং সে আস্তে আস্তে শান্ত হয়। আসলে ও বেলটি বাজিয়ে মিকার ভয় কিছুটা কমানোর চেষ্টা করছিল এবং তাকে বোঝাচ্ছিল তুমি একা নও, আমি তোমার সাইডে আছি। এরপর আমরা দেখতে পাই আয়ু সমস্ত রাস্তা মিকাকে বেল বাজিয়ে গাইড করার চেষ্টা করে। পরের সিনে আমরা সেদিনের ওই দামি গাড়িওয়ালা ছেলেকে দেখতে পাই। এই ছেলেটির নাম হলো কিমোতো এবং সে একটি বড়লোক পরিবারের ছেলে। কিমোতোর পরিবারের সকলেরই মিউজিকের প্রতি আলাদা একটা প্রতিভা ছিল। পরের দিন আমাদের দেখানো হয় কিমোতো একটি মেয়েকে পিয়ানো বাজানো শেখাচ্ছিল। এর কারণ হলো তার পরিবারের সাথে সাথে সে নিজেও একজন ভালো পিয়ানিস্ট। মেয়েটির ক্লাস শেষ করে সে দেখতে পায় তার হাতে এখনো 1 ঘন্টা সময় রয়েছে, তাই সে হাঁটতে হাঁটতে মিকার সেই পিয়ানো ক্লাসের পাশে চলে আসে। ক্লাসের ভেতর একটি পিয়ানো দেখে কিমোতো সেটিকে বাজানো শুরু করে। তার এত সুন্দর পিয়ানো বাজাতে দেখে আয়ু অনেকটাই ইমপ্রেস হয়, যার ফলে কিমোতো যখন বাজানো শেষ করে তখন সে কিমোতোর জন্য অনেক হাততালি দেয়। যে বিষয়টি দেখার পর কিমোতো তাকে বলে তুমি আমার জন্য হাততালি কেন বাজাচ্ছ। আয়ু এবার তার সামনে আসে এবং তাকে লিখে জানায় তুমি কি আমার জন্য পিয়ানো বাজাতে পারবে। তুমি যদি আমার প্রস্তাবে রাজি হও তাহলে আমি এর জন্য তোমাকে টাকাও দিতে পারি। সে সময় আগে বলে তোমাকে দেখে তো মনে হচ্ছে তোমার কাছে 10 টাকাও হবে না, এবং সব থেকে বড় কথা হলো আমি অন্য কারোর জন্য পিয়ানো বাজাই না। রাতের বেলা কিমোতোকে একটি ক্যাসিনোতে দেখানো হয় যেখানে সে বাজিতে বারবার হেরে যাচ্ছিল, যার ফলে সে বিরক্ত হয়ে সেখানে অনেকটাই হট্টগোল করা শুরু করে। কিমোতোর হট্টগোলের আওয়াজ শুনে সেখানে ক্যাসিনোর গার্ড চলে আসে এবং সে কিমোতোকে সেখান থেকে বাইরে যেতে বলে, কিন্তু কিমোতো এ সময় ওই গার্ডকেই অপমান করা শুরু করে। এ সময় সেখানে ক্যাসিনোর ম্যানেজার চলে আসে এবং সে কিমোতোকে তার সাথে নিয়ে যায়।
সে এবার কিমোতোকে বলে, আমাদের কাছে তোমার 30 লাখ টাকার দেনা হয়ে গেছে, তুমি যতক্ষণ না দেনাটি শোধ করছো তুমি আমাদের এখানে গ্যামলিং করতে পারবে না। যে কথাটি শোনার পর কিমোতো অনেকটাই চিন্তিত হয়ে পড়ে। এরপর সে যখন বাইরে আসে তখন সে দেখতে পায় আয়ু তার পিছু করতে করতে এখানেও চলে এসেছে। যাকে দেখার পর কিমোতো বলে, তুমি এখানেও চলে এসেছো। আয়ু এবার ফোনের সাহায্যে তাকে জানায়, দয়া করে রাজি হয়ে যাও। কিমোতো এবার বলে, আমি যদি রাজিও হই তাহলেও তুমি আমার ফিস অ্যাফোর্ড করতে পারবে না, কিন্তু এরপরও যদি তুমি আমাকে হায়ার করতে চাও তাহলে আমি প্রতি সপ্তাহে 1 লাখ টাকা নেব। 1 লাখ টাকার কথা শুনে আয়ু অনেকটাই আপসেট হয়ে পড়ে, কারণ এতটা সে অ্যাফোর্ড করতে পারবে না। তাই সে কিমোতোকে আবারও রিকোয়েস্ট করে কিছু টাকা কম নেওয়ার জন্য। কিমোতো এবার বলে, যাক 50,000 দিয়ে দিও। 50,000-এর কথা শুনে তো আয়ু অনেকটাই হ্যাপি হয়। তো কথা মতো পরের রবিবার কিমোতো আয়ুর কাছে আসে। আয়ু এবার কিমোতোকে বলে, ক্লাসের ভেতরে মিকা রয়েছে, কিন্তু সাবধান, তুমি তার সামনে গিয়ে কোনো কথা বলবে না। এবার সে কিমোতোকে মিকার সেই বেল্টটি দেয় এবং তাকে ভেতরে যেতে বলে। কিমোতো এবার ভেতরে গিয়ে মিকার সেই ছোট্ট বেল্টটি বাজায় এবং তাকে বোঝানোর চেষ্টা করে আয়ু এখানে এসেছে। এরপর সে মিকার পাশে বসে অনেক সুন্দর করে পিয়ানো বাজায়, যার ফলে মিকা অনেকটা ইমপ্রেস হয়ে যায়। মিকাকে এতটা হ্যাপি দেখে আয়ু মনে মনে অনেক খুশি হয়। রাতের বেলা আয়ুকে তার বন্ধুদের সাথে দেখানো হয়, যেখানে সে বলে, আমার আরো একটি চাকরির প্রয়োজন। যে কথাটি শোনার পর তার বন্ধুরা স্বভাবতই অবাক হয়ে যায় এবং তাকে বলে, তুমি আরো একটি চাকরি দিয়ে কি করবে? এ সময় আর অন্য একটি বন্ধু বলে, औरत का चक्कर बाबू भैया, औरत का चक्कर। যে কথাটি শোনার পর আয়ু এর সময় মুচকি মুচকি হাসে। তার এরকম ব্যবহার দেখে তার বন্ধুরাও বুঝে যায় আয়ুর সাথে আসলে কি হচ্ছে। এ সময় সেখানে আয়ুর মাস্টার আসে এবং সে তাকে বলে, আরো একটি জায়গায় পার্ট টাইম চাকরি রয়েছে, আমি চাইলে তোমাকে অ্যাপয়েন্ট করতে পারি। পরের দিন থেকে আয়ুকে আমরা প্রচুর কাজ করতে দেখি। সে সকালবেলা স্কুলে কাজ করে এবং রাত হতে না হতেই পার্ট টাইম কাজে যায়। সে সারাদিন প্রচুর পরিশ্রম করে প্রতি রবিবার কিমোতোকে হায়ার করে। কিমোতো যখন পিয়ানো বাজায় তখন মিকার মধ্যে যে আনন্দ দেখা যায়, এটি দেখেই আয়ুর সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়। কিন্তু তারপরও এতটা পরিশ্রম করার কারণে সে সারাদিন ঠিকমতো ঘুমাতেই পারে না, তাই তাকে মাঝে মাঝেই কাজের মধ্যে ঘুমাতে দেখা যায়। অন্যদিকে আমরা দেখতে পাই মিকা টেবিলের উপর মাথা রেখে খুব মনোযোগ দিয়ে পিয়ানো শুনছে। ঠিক এ সময় আমরা লক্ষ্য করি কিমোতো মিকার দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে। এর মানে হলো সামনে কিছুটা ঝামেলা হতে চলেছে। পরের দিনেও কাজ করতে করতে হঠাৎ করে ঘুমিয়ে পড়ে। সে যখন ঘুম থেকে জেগে ওঠে তখন তার হঠাৎ করে মনে পড়ে মিকা তো পিয়ানো ক্লাসে একা রয়েছে। কথাটি মনে পড়ার সাথে সাথে সে আর দেরি না করে সাইকেল নিয়ে যাত্রা শুরু করে। এদিকে আমরা দেখতে পাই মিকা পিয়ানো ক্লাসে বসে বসে পিয়ানো বাজানোর প্র্যাকটিস করছিল, কিন্তু সে চোখে দেখতে না পারায় সে বারবার ভুল করছিল। ঠিক এ সময় সেখানে কিমোতো আসে এবং সে মিকাকে পিয়ানো বাজাতে সাহায্য করে। মিকা অনেকদিন পর এত সুন্দর করে পিয়ানো বাজাতে পেরে অনেকটাই খুশি হয়। এদিকে আয়ু যখন পিয়ানো ক্লাসের সামনে আসে তখন সে মিকা এবং কিমোতোকে অনেকটাই হ্যাপি দেখতে পায়। যে বিষয়টি দেখার পর তার প্রচুর খারাপ লাগে এবং সে অনেকটা স্যাড হয়ে সেখান থেকে চলে যায়। সে তো মিকাকে হ্যাপি দেখতে চেয়েছিল, কিন্তু সেটা অবশ্যই কিমোতোর সাথে নয়। পরের সিনে আমরা ওর বন্ধুকে দেখতে পাই যে তার গার্লফ্রেন্ডকে নিয়ে মুভি দেখতে যাওয়ার প্ল্যান করেছিল। সে সময় তার গার্লফ্রেন্ডকে বলে, তুমি কি আজকে আয়ুকে দেখেছিলে? এ সময় তার গার্লফ্রেন্ড তাকে বলে, আমার তো মনে হচ্ছে আয়ু কোনো উশৃঙ্খল মেয়ের পাল্লায় পড়েছে। সে রাত দিন রোবটের মতো পরিশ্রম করে শুধুমাত্র টাকা উপার্জনের জন্য। একটা মানুষের বেঁচে থাকার জন্য অবশ্যই এত টাকার প্রয়োজন হয় না। যে কথাটি শোনার পর আয়ুর বন্ধু গার্লফ্রেন্ডের সাথে মুভি দেখার প্ল্যান ক্যান্সেল করে আয়ুকে খুঁজতে যায়। সে খুঁজতে খুঁজতে আয়ুর মাস্টারের নিকট আসে এবং তাকে আয়ুর ব্যাপারে জিজ্ঞেস করে। আয়ুর মাস্টারের সময় তাকে বলে, আয়ু এমন একটি স্বপ্ন দেখছে যেটি কোনোভাবেই পূরণ করা সম্ভব নয়। তুমি যদি পারো তাহলে আয়ুকে সেই স্বপ্ন থেকে কোনোভাবে বের করে আনো। সে যদি এই স্বপ্নের পেছনে পড়ে থাকে তাহলে তার সম্পূর্ণ জীবন নষ্ট হয়ে যাবে। কথাগুলো শোনার পর আয়ুর বন্ধু আরো অনেকটা চিন্তিত হয়ে পড়ে। সে কিছুটা সামনে যেতেই সেদিনের ওই দামি গাড়িটিকে দেখতে পায় এবং এর কিছুক্ষণ পরে সে কিমোতো এবং আয়ুকেও লক্ষ্য করে। সে সময় দেখতে পায় আয়ু কিমোতোকে অনেকগুলো টাকা দিচ্ছে। যে বিষয়টি দেখার পর সে কনফার্ম হয় আয়ু নিশ্চয়ই বিপদে যাচ্ছে। এরপর সে চুপি চুপি কিমোতোর পিছু করে এবং সে দেখতে পায় সে একটি ক্যাসিনোতে প্রবেশ করছে। আয়ুর বন্ধু যখন ক্যাসিনোর ভেতর প্রবেশ করতেই যাবে তখনই সেখানে সেদিনের ওই গাছ চলে আসে যার সাথে কিমোতোর ফাইট হয়েছিল। এ সময় তাদের দুজনের মাঝে কিছু কথা হয় যা আমরা পরবর্তীতে জানতে পারবো। এদিকে আমরা আয়ুকে দেখতে পাই যে মিকার ক্লাস শেষ হলে তাকে নিয়ে তার বাড়িতে পৌঁছে দিতে যাচ্ছিল। রাস্তা দিয়ে যাওয়ার সময় মিকা একটি ছোট্ট পাবির আওয়াজ শুনতে পায়, যার ফলে সে কিছুক্ষণ ওই পাবির সাথে খেলা করে। পরের সিনে তাদের দুজনকে একটি পার্কে দেখানো হয় যেখানে মিকা আয়ুর হাত টাচ করে এবং সে বলে, তোমার এই হাত আমার জন্য সৃষ্টিকর্তার দেওয়া এটি সব থেকে বড় উপহার।
কারণ এই হাত আমাকে সবসময় সমস্ত বিপদ থেকে রক্ষা করে। কথাটি শোনার পর আয়ু কিছুটা ভাবুক হয়ে যায় এবং সে তার অতীতের কথা মনে করে। এ সময় আমাদের আয়ুর কিছু অতীতের কথা বলা হয়, কিন্তু কথাগুলো আজ আর বলবো না। প্লিজ ওয়েট ফর দ্য নেক্সট পার্ট।